ঠিক আছে। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আজকে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাজমা ডে। এই ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে আমি আপনাদের অ্যাজমা সম্বন্ধে এবং অ্যাজমা সম্বন্ধে যেসব ওষুধ আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেইটুকু নিয়ে কিছুটা বলতে চাই, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং পেশেন্টরা প্রবলেম ফেস করে সেই সব বিষয় নিয়ে। আমি বেশি থিওরিটিক্যাল ডিসকাশনের মধ্যে কিন্তু যাব না। সেটা হচ্ছে এই অ্যাজমা বলতে আমরা কি বুঝি। সেটা হচ্ছে জিনা 2018 গাইডলাইন অনুযায়ী অ্যাজমা বলতে বাংলা পরিভাষায় বলতে গেলে বোঝায় যেটা হচ্ছে একটা হেটেরোজেনাস ডিজিজ এবং বিভিন্ন এর কারণ থাকতে পারে, এবং তাতে হয় কি আমাদের যে শ্বাস প্রশ্বাস নালী সেতে একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, একটা দাহ, বহুদিন ধরে সেই দাহটা চলে এবং দাহটার জন্য হয় কি ইনক্রিজ ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস। এটা বলা হয় যে আমাদের যে এই যে শ্বাস প্রশ্বাসের নালীর অতি সক্রিয়তা, এই অতি সক্রিয়তা বলতে আমরা কি বুঝি, এটা হয় কি আমরা যে শ্বাস প্রশ্বাস নর্মাল নিই তাতে হাওয়াটা নলের ভিতর দিয়ে ঢোকে বাইরে বেরোয়, কিন্তু সেরকম কোনো কিন্তু বাধাপ্রাপ্ত হয় না। কিন্তু অতি সক্রিয়তার জন্য হয় কি এখানে এই মুভমেন্টটা, এই শ্বাস প্রশ্বাসের মুভমেন্টটা শুরু হয়ে যায়, ফলে তার মধ্যে দিয়ে হাওয়া ঢুকতে কষ্ট করে তাকে ঢুকতে হয় এবং এই কষ্টের জন্য আমাদের কুই 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 করে বিভিন্ন ধরনের আওয়াজ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে পেশেন্টের। সেটা আমি একটা পিকচুরিয়াল মধ্যে দিয়ে দিচ্ছি যে নর্মাল ধরুন আমাদের শ্বাস প্রশ্বাসের নাড়িটা যদি এইরকম থাকে, কিন্তু অ্যাজমার জন্য হয় কি শ্বাস প্রশ্বাস নাড়িতে প্রদাহর জন্য, একটা ক্রনিক প্রদাহর জন্য হয় কি শ্বাস প্রশ্বাস নাড়িটা লাল হয়ে যায়, এখানে সার্কুলেশন বেড়ে যায়, লুমেনটা ন্যারো হয়ে যায়, মানে সরু হয়ে যায়, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি সেলস, মিউকাস এগুলো জমা হয়, এবং এর মধ্যে দিয়ে হাওয়াটা যখন ঢোকে সেটা বাধাপ্রাপ্ত হয়, সেটা নর্মালি ঢুকতে বা বেরোতে পারে না। এর ফলে পেশেন্টের কি হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, প্রদাহ হয়, এবং বুকের ভিতরে আমরা যখন ডাক্তাররা স্টেথো দিয়ে দেখি তা বা শুনি, তখন দেখা যায় যে কুই 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 করে আওয়াজ হচ্ছে। এটাকে আমরা যে ইংরেজি পরিভাষায় বলি ব্রঙ্কোস্প্যাজম। এবার অ্যাজমা আমরা কোন পেশেন্টের ধরুন অ্যাজমা হয়েছে বা কোন পেশেন্টের অ্যাজমা হয়নি তা আমরা কি করে প্রমাণ করব বা বুঝবো। সাধারণত আমরা ফিজিশিয়ানরা এই সমস্ত ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা তাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাসটা আগে জানার চেষ্টা করি, যে তাদের ফ্যামিলিতে এরকম কারোর আছে কিনা, বা তার ছোটবেলা থেকে কোনো অ্যালার্জির প্রবলেম আছে কিনা, বা কোনো কিছু খেলে বা দৌড়লে বা যখন বাড়িতে ঝাড় দেওয়া হয় তখন ধুলো উঠলে, বা কোনো ফুলের রেণুর পাশে গেলে, বা বাড়িতে পেট ডগস বা পেট কট থাকলে তাদের ধরলে পরে তার এই শ্বাসকষ্টটা বাড়ে কিনা। এটা একটা আমাদের প্রাথমিক হিসেবে তাদের হিস্ট্রি থেকে আমরা নিই এবং দেখি কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ তার ভাই বোন বা তার বাবা মার এরকম রোগ আগে ছিল কিনা। যদি থাকে তাহলে এটা কিন্তু হাইলি সাজেস্টিভ। এবং আমরা প্রমাণ কিভাবে করব, যন্ত্রের দ্বারা। প্রাথমিক যন্ত্র হিসাবে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু স্পাইরোমেট্রি। কিন্তু স্পাইরোমেট্রি যন্ত্রটা কস্টলি এবং একটু বড়, সেজন্য সবার পক্ষে কিন্তু স্পাইরোমেট্রি যন্ত্রটা অ্যাভেল করা সম্ভব হয় না। এটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে করতে হয়, এবং এটাই কিন্তু প্রধান যন্ত্র যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে পেশেন্টের অ্যাজমা আছে কি নেই। কিন্তু অপেক্ষাকৃতভাবে কম খরচ এবং আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন, নিজে বুঝতে পারবেন, যন্ত্রটাকে ব্যবহার করতে পারবেন, সেই রকম যন্ত্র হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে এই পিক ফ্লোমিটার, বা যেটা আমরা ইংরেজি পরিভাষায় আদার ভাবে হিসেবে বলি ব্রেদোমিটার। এই ব্রেদোমিটারে একটা মাউথ পিস আছে। এই মাউথ পিসটা আমাদের এই যন্ত্রের মধ্যে দিয়ে লাগানো থাকে, এবং যন্ত্রের মধ্যে দেখুন আপনার কতগুলো ক্যালিব্রেশন করা আছে। পেশেন্ট ভালো করে শ্বাস প্রশ্বাস নিয়ে প্রথমে ভালো করে শ্বাস প্রশ্বাসটা নিয়ে ছাড়বে,
ছেড়ে দিয়ে নিঃশ্বাসটা নিয়ে জোরে এর মধ্যে মুখটা দিয়ে জোরে নিঃশ্বাসটা এর মধ্যে দিয়ে ছাড়বে। এবং তার জন্য হবে কি, এই যে রেড ইন্ডিকেটারটা এটা স্থান পরিবর্তন করবে। এই স্থান পরিবর্তন করলে আমরা এখান থেকে এই মেজারমেন্টটা নিয়ে নেব, এবং মেজারমেন্টটা নেওয়ার পর আপনারা দেখুন এরকম একটা চার্ট আছে। এই চার্টে এজ, হাইট এবং সেক্স এগুলো দেওয়া আছে, এবং কোনো একটি নির্দিষ্ট রুগীর সে ফিমেল না মেল সেটা আমরা দেখে নেব, কারণ ফিমেলদের এক, মেলদের এক, তার হাইট, তার ওয়েট এবং এইগুলো মেজারমেন্ট করে যে চার্টটা আছে সেই চার্ট অনুযায়ী তার পক্ষে কোনটা সঠিক হওয়া উচিত সেটা আমরা দেখে নেব। এটা আমরা যে ফু দিয়ে আমরা দেখব সেটা 3 বার আমরা ফু দিয়ে দেখব, তার মধ্যে বেস্ট যেটা হবে সেটাই আমরা নেব। এরপর এই যে রিডিংটা আমরা পেলাম, এই রিডিংটা এই চার্টটার সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে কত পার্সেন্ট প্রেডিক্টেড সে করতে পারে, হাওয়াটাকে জোরে ঠেলে দিতে। এটা যদি 80% উপরে হয় তাহলে আমরা ভালো, কিন্তু 80% যদি নিচে হয় তাহলে কিন্তু আমাদের মনে সন্দেহ জাগবে যে সেই পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কি। এবং এটা যদি 60 to 80% হয় তাহলে ঠিক আছে, মাইল্ড 40 to 60% হয় মডারেট, বা লেস দেন 40% হয় তাহলে সিভিয়ার এয়ারওয়ে রেস্ট্রিকশন আমরা। এই নেক্সট স্টেজ হচ্ছে আমরা এই পেশেন্টকে তারপরের স্টেজে স্পাইরোমেট্রিতেও পাঠাতে পারি, বা ব্রঙ্কিয়াল রিভার্সিবিলিটি টেস্টের মধ্যে দিয়ে আমরা তাদের দেখতে পারি। যদি আমাদের মনে হয় যে না এই পেশেন্টকে আমরা স্পাইরোমেট্রি করবো, তাহলে আমরা স্পাইরোমেট্রিতে পাঠাবো, এবং সেইখানে আমরা স্পাইরোমেট্রি কোষে দেখবো যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ফিচার্স আছে কিনা। এবং ব্রঙ্কিয়াল রিভার্সিবিলিটি টেস্ট সেটা আমরা বলতে কি বুঝি, আমরা বুঝি যে এইসব পেশেন্টকে যারা আমরা সন্দেহ করছি তাদের আমরা দেখি যে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা, রিভার্সিবিলিটিটা কতটুকু। যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সিওপিডি, সেখানে কিন্তু ব্রঙ্কিয়াল রিভার্সিবিলিটি টেস্টটা কিন্তু অত পজিটিভ হয় না, যদিও তাদের ম্যানিফেস্টেশনস কিন্তু ওই অ্যাজমা পেশেন্টের মতনই হয়, কিন্তু অ্যাজমা পেশেন্টের কিন্তু ব্রঙ্কিয়াল রিভার্সিবিলিটি টেস্ট খুব পজিটিভ হয়, এবং এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ইয়েস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবং সেই ব্রঙ্কিয়াল রিভার্সিবিলিটি টেস্টটা হয় কি, আমরা স্যালবুটামল যে পাপ আছে, এমডিআই যে পাপ আছে, অথবা আমরা স্যালবুটামল নিতে পারি, বা লিভোস্যালবুটামিন আমরা নিতে পারি। সেই লিভোস্যালবুটামল 2 পাপ, 2 পাপ আমরা নেব, অথবা যদি আমরা ডিপিআই ইউজ করি, যেটা ক্যাপসুল ফর্মে টেনে নিতে হয়, সেটা একবার নিলেই হবে। সেটা নিয়ে আমরা 20 মিনিটস ওয়েট করব। 20 মিনিটস ওয়েট করার পর যদি আমরা দেখি এই পিকোমিটার টেস্টে 20% ইমপ্রুভমেন্ট হয়েছে দেন দ্য প্রিভিয়াস ভ্যালু, দেন দ্য টেস্ট ইজ পজিটিভ। কিংবা যদি স্পাইরোমেট্রি কেউ করে, সেখানে যদি মোর দ্যান 12% ইমপ্রুভমেন্ট হয়েছে, তাহলে তার কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার ব্রঙ্কিয়াল অ্যাজমা যখন এই ডায়াগনোসিস হচ্ছে, সেই মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমার মতন কিছু কিছু রোগ আছে যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা তার আমাদের মনে হচ্ছে। সেগুলো কি হতে পারে, যেমন আমাদের যে এখানে শ্বাসনালী আছে, শ্বাসনালীর মধ্যে একটা চাবিকাঠির মতন আছে, সেখানে তালা দেওয়া আছে, সেটাকে আমরা বলি এপিগ্লটিস বা ব্রঙ্কিয়াল ওপেনিং, যেটা শ্বাসনালীতে ওপেনিংটা যেখানে হাওয়াটা ঢোকে, সেখানে যদি ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডে যদি কোনো টিউমার হয়, ভোকাল কর্ডে যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, ভোকাল কর্ড যদি এসএল হয়, তাহলে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার মতন অনেক সময় ফিচার্স হতে পারে, সেটা আমাদের ভাবতে হবে। বা যদি কোনো বাচ্চা ছেলে বা ব্রঙ্কিয়াল অ্যাজমার মতন ফিচার্স নিয়ে এসছে, অনেক সময় ফরেন বডি ইন দ্য ট্রাকিয়াস হয়তো গিলে ফেলেছে, সেটা পেটে না গিয়ে সেটা শ্বাসনালীর মধ্যে ঢুকে পড়েছে, শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়ে সেরকম কাশি, শ্বাসকষ্ট এবং ব্রঙ্কোস্পাজম হওয়া, এটাও ব্রঙ্কিয়াল অ্যাজমার মতন দেখা যায়। বা সিওপিডি পেশেন্ট বা হার্ট ফেলিওর পেশেন্ট অনেক সময় কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার মতন প্রেজেন্ট হয়। সেই ক্ষেত্রে আমরা এইসব টেস্টের মধ্যে দিয়ে, বা বিভিন্ন ধরনের চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান অফ দ্য থোরাক্স বা
হার্টের টেস্ট, বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে এটা আমরা বুঝে নিই যে না, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, এটা অন্য রোগ। এবার ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্টের মধ্যে প্রধান ট্রিটমেন্ট আমরা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ এয়ার পলিউশন অ্যাভয়েড করতে হবে এবং বিভিন্ন ধরনের যে সব মানে ট্রিগার ফ্যাক্টরগুলো হয়, যেরকম ধরুন হাউস ডাস্ট, ঘরের মধ্যে যে ধুলো রয়েছে সেই ধুলোগুলো ঝাড় দেওয়ার সময় ঘরের মধ্যে যে পেশেন্ট আছে তার নাকের মুখে ঢুকে গিয়ে সেখান থেকে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। ফুলের রেণু থেকে হতে পারে, আপনারা ঘরে যে পেট ডগ বা পেট ক্যাট পুষছেন তাদের থেকে হতে পারে, বাইরে থেকে এসে হঠাৎ করে আপনার ঠান্ডা ফ্রিজের থেকে জল খেয়ে ফেললেন সেটা থেকে হতে পারে, ঘরে কিচেনে রান্না করছেন কিন্তু এক্সস্ট ফ্যান চালাননি, রান্নার সময় যে ভাজা পোড়ার সময় যে পার্টিকেলসগুলো উঠবে, এগুলো মানে যে কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে তার থেকে ট্রিগার হতে পারে। বা ধরুন আপনি সাইকোলজিক্যাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনে আছেন, সেখান থেকেও কিন্তু অ্যাজমা প্রেসিপিটেটেড হতে পারে। সেগুলো আমরা পেশেন্টকে থেকে হিস্ট্রি নিয়ে তাদেরকে আমরা বলি এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং এই লাইফস্টাইল আপনাকে মডিফিকেশন করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যদি ধরুন আপনার হেভি এক্সারসাইজ করতে গিয়ে শ্বাসকষ্ট বেড়ে গেল, তাহলে আপনার ওটা করা যাবে না। আপনি স্মোক করছেন, হ্যাঁ, আপনাকে স্মোক বন্ধ করতে হবে। আমাদের সোসাইটিতেও মেসেজ দিতে হবে যে এয়ার পলিউশন যাতে কম হয়, আপনার যত্রতত্র বাজি ফোটাবেন না, যত্রতত্র টায়ার পোড়াবেন না, যত্রতত্র কাগজ এসব কিছু পোড়াবেন না। ইন্ডাস্ট্রিতে যে পলিউশন হয়, সরকারকে দেখতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনসগুলো বেশি হয়, কম করে হয়, এবং যেটা ন্যাচারাল পলিউশন, যেমন ধরুন দাবানল, যেমন ধরুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেগুলো তো আপনার আমার কিছু করার নেই, কিন্তু যেগুলো আমার আপনার করার আছে সেগুলো অন্তত আমাদের করতে হবে। এ বিষয়ে বলি যে এয়ার পার্টিকলস আমাদের যে সাইজগুলো থাকে 10 মাইক্রন, 1 মাইক্রন বলতে আমরা বুঝি 1 মিলিমিটারের 1 মিলিয়নথ অফ 1 মিলিমিটার, তাকে মাইক্রন নামে বলি। তা এই মাইক্রনটা হচ্ছে 1 মিলিয়নথ অফ এ মিটার, 1 মিলিয়নথ অফ এ মিটার ইকুয়াল টু 1 মাইক্রন। সেই মাইক্রন সাইজের যদি 10 মাইক্রনের সাইজ হয়, সেগুলো আমরা লার্জার পার্টিকলস বলি, বা যেগুলো ধরুন 2.5 to 5 যেগুলো, সেগুলো মডারেট সাইজের আমরা বলি। লেস দ্যান 2.5 এগুলোকে আমরা স্মলার পার্টিকলস বলি। এই লেস দ্যান 2.5 মাইক্রনের যে সাইজগুলো আছে স্মলার পার্টিকলস, দে আর সো ডেঞ্জারাস যে সেগুলো আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে ভেতরে যখন যাবে সেটা রক্তের মধ্যে মিশে যায়, কিন্তু 2.5 থেকে বেশি হলে সেগুলো কিন্তু রক্তের সঙ্গে মিশতে পারে না, এবং রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ডায়াবেটিস থেকে শুরু করে, হাইপার টেনশন থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের উৎপত্তি হতে পারে। আর আমাদের যে আমরা অ্যাজমা ট্রিটমেন্টের সময় যে আমরা মিটার ডোজ ইউজ করি সেটা হচ্ছে এমডিআই। এই এমডিআইগুলো কিন্তু সাইজ হচ্ছে কিন্তু 2 to 5 মাইক্রন ইন কেস অফ অ্যাডাল্ট। ইন কেস অফ চিলড্রেন এদের সাইজটা একটু কম হয়, 1.3 to 3 মাইক্রন সাইজ। আমরা কেন এই সাইজটা করেছি? তার কারণ যদি 5-এর যে সাইজগুলো বেশি হয়, সেগুলো হয় কি টানার সময় আমাদের ওরাল মিউকোসার ল্যাটারাল অ্যাসপেক্টগুলো আটকে যায়, ওগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢোকে। আর যদি 2 মাইক্রনের নিচে হয় তাহলে সেগুলো হয় কি এক্সেলেশনের সময় যখন আমরা ব্রিথটাকে ফেলি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ বেরিয়ে চলে যায়। ফলে আমার অত ছোট সাইজ করলেও কিন্তু কিছু হয় না। কিন্তু যেহেতু এই ভেরিয়েশনটা আমাদের রাখতে হবে, কারণ বেশি বড় পার্টিকেলস হলে ওরা লাংসের একদম ক্ষুদ্রতম পর্দার মধ্যে পৌঁছতে পারে না, অ্যালভিওলার মধ্যে পৌঁছতে পারে না, ফলে ড্রাগ এফেক্টিভিটি অতটা আমরা পাই না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা স্পেসার ইউজ করি, দিস ইজ দ্য স্পেসার। এই স্পেসার তো ওয়ান ওয়ে ভালো। এটা একটা সুবিধা হচ্ছে পেশেন্ট কমফোর্টেবিলিটি বাড়ায়, এবং পেশেন্টের নেওয়ার অসুবিধা থাকলে তারা সহজ সরলভাবে এই স্পেসার থেকে নিতে পারে। তা আমি এই ব্যাপারে
তোমাকে বলছি যে তুমি তাহলে এটা একটুখানি আমাদের ডিমনস্ট্রেট করো, হাউ টু টেক দিস সিনকোব্রেভ ইনহেলার এবং এতে পেশেন্টের অ্যাডভান্টেজটা। প্রথমত সিনকোব্রেভ যে ইনহেলারটা আছে সেটা ব্যবহার করা খুবই সহজ। সেটা প্রথমে কি করতে হয়, প্রথমে এটা কোনো প্রেস করার কোনো ব্যাপার নেই। ইনহেলার পিএমডিআই যেরকম প্রেস করে ব্যবহার করতে হয়, এটাতে প্রেস করার কোনো ব্যবহার করতে হবে না। তো কী হবে, সবার ক্ষেত্রে সেটা সহজেই নিতে পারবে। প্রথমত কী করে ব্যবহার করতে হয়, ইনহেলারটাকে প্রথমত আগে ঝাঁকিয়ে নিতে হবে। প্রথমত ঝাঁকিয়ে নিয়ে ভিতরে অ্যারোজল আর মলিকিউলটা ভালো মতো মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে তারপরে যে উপরে মাউথপিস অপশনটা আছে সেটাকে খুলে ফেলতে হবে, ডাস্ট ক্যাপটাকে খুলে নিয়ে প্রথমত দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় এটা ব্যবহার করতে হয়। প্রথমে শ্বাসটাকে আমরা আগে বাইরে বার করে দেব। বাইরে বার করে দেওয়ার পরে শ্বাসটা আরেকবার নিয়ে আরেকবার সেম বাইরে বার করে দেবো। বার করে দিয়ে মাউথপিস পোর্শনটাকে মুখে ভালো মতো ধরে নেব। ধরে নিয়ে ভিতরের দিকে ইনহেল, স্লোলি অ্যান্ড ডিপলি ভিতরের দিকে ইনহেল করলেই আমাদের মলিকুলটা ভিতরে চলে যাবে। তুমি কি ইনহেল করে দেখিয়ে দাও? হ্যাঁ, ইনহেল করে স্যার দেখি। প্রথমে কী করতে হবে, ভালো মতো আগে শেক করে নিলাম। শেক করে নিয়ে ডাস্ট ক্যাপটা খুললাম, খুলে ভালো মতো মুখে ধরে নিব। দশ সেকেন্ড অবধি শ্বাসটাকে ধরে নিতে হবে, তারপরে নাক দিয়ে সেমভাবে ছেড়ে দিতে হবে। আর সেটাকে যদি দুপাক করে ব্যবহার করতে বলা হয় তো মাউথপিস পোর্শনটাকে আবার বন্ধ করে নিতে হবে, ডাস্ট ক্যাপটা আবার ভালো মতো 1 মিনিট ওয়েট করতে হবে আর ভালো মতো শেক করে নেব। শেক করে নিয়ে আবার ডাস্ট ক্যাপটা খুলে দিয়ে মুখে ভালো মতো ধরে সেম প্রসেসে আবার ভিতরে টেনে নেব। আর টানার পরে অবশ্যই একটা জিনিস ধ্যান রাখতে হবে যে টানার পরে মুখটা যাতে অবশ্যই কুচি গার্গেল করে জলটা ফেলে দিতে হবে। আর যেই ডিভাইসটা আছে ডিভাইসটাকে সপ্তাহে একবার অন্তত সেটা পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার কীভাবে করতে হবে, পুরো মাউথপিস পোর্শনটা খুলে এই জায়গাটাকে ভালো মতো টিস্যু পেপার দিয়ে একটু মুছে রেখে দিলে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর কোনো এবার বলি যে এটা আমাদের এমডিআই যেটা আমরা ব্যবহার করি সেখানেও আমরা পেশেন্টকে বলি নেওয়ার আগে ভালো করে নিঃশ্বাস নিয়ে ভালো করে ছেড়ে নিই, তারপর এটাকে ঝাঁকিয়ে প্রথমে আমরা যে নেব এটাকে মুখ দিয়ে নেব, যে টানবো খুব স্লোলি টানবো। প্রথমেই জোরে টানবো না, তাহলে কিন্তু আমার টানাটা কিন্তু ভালো হবে না। প্রথমে জোরে নিতে হবে, যেরকম করে ধরুন আমি নিচ্ছি, মিড পোর্শনে গিয়ে জোরে টানতে হবে। ইনিশিয়ালি হালকা করে নিতে হবে, তারপর মিড পোর্শন যখন হবে তখন জোরে টানতে হবে, তাহলে টানার ফোর্সটা অনেক ভালো আসবে। এবং নেওয়ার পর একটু আমরা স্ল্যান্টিং করে নেব, এরমভাবে না নিয়ে এরমভাবে নেব। তাতে হয় কি, মুখের পাশ দিয়ে গ্যাসটা কম দেবে, ড্রাগটা কম নষ্ট হয়। এবং নেওয়ার পর আমরা 10 সেকেন্ড কিন্তু আমরা মুখটা বন্ধ করে রাখবো, তারপর ধীরে ধীরে এক্সপেল করবো। হঠাৎ করে এক্সপেল করতে যাবেন না, তাহলে কাশি হতে পারে বা ড্রাগ ডেলিভারি প্রবলেমেটিক হতে পারে। এবং মুখটার সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে বা এমনি ঠান্ডা জল দিয়ে কুলকুচি করে ফেলে দেবো, গিলবেন না জলটাকে। গিললে পরে কিন্তু ওষুধগুলো আপনার ভেতরে যাবে এবং তার সাইড এফেক্ট হবে। এবং এটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। এটা একটা প্রবলেমেটিক, সঙ্গে সঙ্গে মুখটা কুলকুচি করে নেওয়া, কিন্তু এটা আপনার নিজের স্বার্থের জন্য করতে হবে। এবার ডিপিআই সিস্টেমটা তুমি দেখাও। হ্যাঁ, প্রথমত আগেরটা ছিল ইনহেলার পিএমডিআই, আর এটা হচ্ছে আমাদের রোটা ক্যাপ। রোটা ক্যাপটাতে ড্রাই পাউডার ফর্মে আছে, সেটা হচ্ছে ক্যাপসুল ফর্মেটে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাপসুলটা, আর এটা হচ্ছে ডিভাইসটা যেটার মাধ্যমে আমরা মেডিসিনটাকে ভিতরে টানতে হবে। প্রথমত এটা হচ্ছে রিভোলাইজার, এটাকে ভালো মতো আগে খুলব। খোলার পরে এখানে দেখতে হবে যাতে অ্যারো দুটা যাতে সমান থাকে, ঠিক আছে। তারপরে শুকনো হাতে এই ক্যান্টিন থেকে একটা ক্যাপসুল বার করে নেব, বার করে ক্যাপসুলটা হাতে রাখবো, আবার এটাকে বন্ধ করে রেখে দেবো। বন্ধ করার পরে একটা জিনিস ধ্যান রাখতে হবে, ক্যাপসুলটা যাতে সাদা পোর্শনটা আমরা ভিতরের দিকে রাখি, তাহলে আমাদের এই জায়গার থেকে ওষুধটা শেষ হয়েছে কিনা সেটা দেখা যাবে। সাদা অংশটাকে নিচে রাখবো আর উপরে রঙিন অংশটাকে উপরে রাখবো। সাদাটাকে নিচে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে এরকমভাবে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে সেম ইনহেলার যেরকম নিয়েছিলাম সেম পদ্ধতিতে শ্বাসটাকে আগে ভালো মতো বাইরে বার করে দিতে হবে, আর এটাকে মুখে মাউথপিস পোর্শনটাকে মুখে ভালো মতো ধরতে হবে। ধরে নিয়ে ফাস্টলি অ্যান্ড ডিপলি ভিতরের দিকে টেনে নিতে হবে। ইনহেলারটা যেমন ছিল স্লোলি অ্যান্ড ডিপলি, এটাকে টানতে হবে ফাস্টলি অ্যান্ড ডিপলি, তাহলে আমাদের যে পাউডার ফর্মেটটা আছে সেটা ভালো মতো ভিতরে চলে যাবে। আমি একবার সেটা করে দেখাচ্ছি। প্রথমে শ্বাসটাকে আগে বাইরে বার করে দিলাম, মাউথপিস পোর্শনটাকে ভালো মতো মুখে ধরবো,
ধরে নিয়ে 10 সেকেন্ড অবধি শ্বাসটাকে ধরে রাখবো। সেমভাবে আমার নাক দিয়ে আস্তে 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 ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে ক্যাপসুলটাকে আমরা কি করতে হবে, আবার সেই মেশিনটাকে ভালো মতো খুলতে হবে। ডিভাইসটাকে খুলে নিয়ে হাতে ঢাললেই ক্যাপসুলটা পড়ে যাবে। ক্যাপসুলটা ঢাললেই দেখা যাবে ভিতরের পাউডারটা আমাদের ভিতরে চলে গেছে, তার মানে ওষুধটা আমাদের পুরোপুরি ভিতরে চলে গেছে। অনেকের ক্ষেত্রে সেটা দেখা যায় একবারে অনেকে টানতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 বার অন্তত টেনে নিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পাউডারটা যাতে পুরোপুরি ভিতরে চলে যায়। তারপরে ক্যাপসুলটাকে ফেলে দেবো আর এই মেশিনটাকে রেখে দেবো। আর মেশিনটাকেও সপ্তাহে একবার করে অন্তত পরিষ্কার করতে লাগবে। সেটা হচ্ছে ঠান্ডা জলে, গরম জলে কিন্তু পরিষ্কার করা যাবে না। ঠান্ডা জলের মধ্যে কী করতে হবে, মেশিনটাকে খুলে নেবো, খুলে নিয়ে কলের তলায় ধরবো বা একটা বোলের মধ্যে জল নিয়ে ভালো মতো শেক করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে মেশিনটাকে উল্টা করে বা সোজা করে রেখে দিলে শুকিয়ে গেলেই সেটাকে আবার পরবর্তীতে ব্যবহার করতে হবে। আচ্ছা, তুমি এবার দেখাও যে স্পেসার কিভাবে ইউজ করতে হয়, অর্থাৎ জেটোস্টার ভিটিটা এমবিআই এর সাথে, এবং তার অ্যাডভান্টেজটা কি। এটা হচ্ছে একটা পিএমডিআই প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার, আর এটা হচ্ছে একটা জিরোস্ট্যাক ভিটি স্পেশাল। স্পেশালটা এবার কী করে ব্যবহার করতে হবে আর এর উপকারিতা কী আছে সেটা আমি বলছি। ইনহেলারটাতে যদি আমরা ডাইরেক্ট ইনহেল করে নিচ্ছি, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্ক পেশেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনহেলারটা পাম্প করার সাথে সাথে যে বার হচ্ছে সেটাকে টানা অনেকের পক্ষে সম্ভব হয় না। সম্ভব না হলে কী হয়, সেটা আমাদের মুখে গিয়ে গলা থেকে লেগে যায়, সেটা আমাদের ভিতরে ইনহেল হচ্ছে না। সেক্ষেত্রে অনেকটা ডাক্তারবাবুরা স্পেশাল ব্যবহার করে থাকে, সেটার ক্ষেত্রে বেশি পরিমাণ ওষুধ ওনার ভিতরে যাচ্ছে। আচ্ছা, তারপরে স্পেশালটা হচ্ছে কী করে ব্যবহার করতে হবে, প্রথমে ঢাকনাটা খুলে নেব, খুলে নিয়ে ভিতরে হাত দিয়ে কিন্তু বার করা যাবে না। তার কারণটা হচ্ছে আমাদের হাতে নোংরা থাকতে পারে, নোংরাটা ভিতরে চলে গেলে পেশেন্টের ওটা ডাইরেক্ট ভিতরে ইনহেল হয়ে যাবে। তাই সেই কারণে হাতের মধ্যে এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটার দুপাশে লক আছে, এই লক দুটাকে, এটার দুটার পাশে লক আছে, লক দুটাকে সেট করে দিয়ে ভালো মতো ঘুরালেই ওটা সেট হয়ে গেল, রেডি হয়ে গেল। তারপরে কি করতে হবে, মাউথ পিসে ডাস্ট ক্যাপটা আছে, ডাস্ট ক্যাপটা খুলে দিয়ে এটাকে পিছনে করে দেবো। তারপরে ইনহেলারটাকে আমরা কি করব, ইনহেলারটাকে সেম পদ্ধতিতে প্রথমে বুড়ো আঙুলটা নিচে রাখবো আর দুটো আঙুল উপরে রাখবো। ভালো মতো আগে শেক করে নিতে লাগবে, প্রত্যেকবারই 8 থেকে 10 বার শেক করে নেবো। শেক করে নিয়ে ডাস্ট ক্যাপটা খুলে দেবো, খুলে দিয়ে এটার পিছনে এখানে ইনহেলার স্লট আছে সেখানে সেট করে দেবো। সেট করে দিয়ে এই পোর্শনটাকে আমাদের মুখে ধরতে লাগবে। আর একটা সুবিধা আছে যে এখানে ইনহেলারটা পাম্প করলে 1 মিনিট অবধি ওষুধটা ভিতরে থাকছে। তার কারণে কি হচ্ছে, আমরা 2 থেকে 3 বার টানলে পুরো ওষুধটাকে আমরা টেনে নিতে পারছি। যারা ডাইরেক্ট টানতে পারছে না তাদের জন্য এটা খুবই উপকারী। প্রথমে কি করতে হবে, ভালো মতো সেট করে নিলাম। সেট করে নিয়ে এটাকে মুখে ভালো মতো দাঁত দিয়ে হালকা করে চেপে ঠোঁট দিয়ে বন্ধ করে নিতে হবে। তারপরে 3 বার ভিতরে ভালো মতো টেনে নিলেই আমাদের ওষুধটা পুরোপুরি ভিতরে চলে গেল। আর টানার পরে অন্তত 10 সেকেন্ড অবধি শ্বাসটা ধরে রাখতে হবে, নাক দিয়ে ছেড়ে দিতে হবে। সেম পদ্ধতিতে আমরা ব্যবহার করব। নেক্সট পাপ বললে, সেকেন্ড পাপ বললে আরেকবার 1 মিনিট ওয়েট করবো, সেমভাবে ঝাঁকিয়ে নেব, এখানে দিয়ে সেট করে একটা পাম্প দিয়ে সেম পদ্ধতিতে আবার 3 বার টেনে নিই। টেনে নিলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে এই মেশিনটাকে যেমন ব্যবহার করা দরকারি সেরকমই এটাকে পরিষ্কারও করতে হবে। পরিষ্কারটা কীভাবে করতে হবে, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার এটাকে ভালো মতো খুলবো, খুলে নিয়ে নর্মাল ঠান্ডা জলের মধ্যে বা কলের নিচে ভালো মতো ধুবো। এটাকে কোনো সার্ফ সাবান, ডেটল বা কোনো গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে ভিতরে কোটিংটা খারাপ হয়ে গেলে ওষুধটা কিন্তু এটার ভিতরে যে ডার্ক চেম্বারে যে আছে চেম্বারে লেগে যাবে, ওটা কিন্তু ভালো মতো ইনহেল হবে না। সেই কারণে ঠান্ডা জলে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ঘরের শুকনো জায়গাতে ফ্যানের নিচে উল্টা করে রেখে এটাকে জলটা ঝরিয়ে নেব। তারপরে সেম পদ্ধতিতে আবার আমরা ব্যবহার করতে পারবো। আর যেই ডিভাইসগুলো আছে প্রত্যেকটাই 6 মাস অবধি ভালো থাকে। তারপরে আমাদের যদি রেগুলার বেসিসে ইউজ করি তাহলে 6 মাস অবধি ভালো থাকবে, তারপরে আমাদের নতুন একটা ডিভাইস কিনে নিতে হবে। ঠিক আছে, খুব ভালো বলেছ। আমার মনে হয় এটা পেশেন্টের ডেমনস্ট্রেশনটা আমরা করলাম, সেটা আপনারা দর্শক বন্ধুরা, আমাদের যারা রোগী আছেন তারা উপকৃত হবেন। এবং আপনাদের একটা বড় কথা জানাই যে ডিফিকাল্ট অ্যাজমা বলে একটা টার্মিনোলজি আছে। এই ডিফিকাল্ট অ্যাজমা 30 to 40% কেসে দেখা যাচ্ছে যে ওষুধের ডোজ বাড়ানো নয়, শুধুমাত্র এই প্রপার মেথডে না নেওয়ার জন্য পেশেন্টের কাজ ভালো করে হচ্ছে না। কাজে প্রপার মেথডে আপনাকে এটাকে নিতে হবে।
যদি আপনার কোনো অসুবিধা হয় চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে জেনে নিতে হবে, দোকানদারের কাছে নয়। যে দোকানে বিক্রি করছে উনি দেখাবেন না, চিকিৎসক আপনাকে দেখিয়ে দেবেন। আমাদের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা আছেন, তারা সর্বসময় সক্রিয় এবং তারা প্রয়োজন হলে আপনাকে বাড়িতে গিয়ে পর্যন্ত এই প্রক্রিয়াটা কীভাবে নিতে হয় বা কীভাবে নেওয়া উচিত সেটা আপনাদের শিখিয়ে দেবে। অ্যাজমা ট্রিটমেন্টের জন্য প্রাথমিকভাবে আমরা ইনহেলার ইউজ করলেও আমরা বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল মডিফায়ার, পার্টিকুলারলি দেখবেন আমরা অনেক অ্যাজমা পেশেন্টের সিরাম আইজি লেভেল করতে দেখি, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 4 এগুলো আমরা করি। এবং তার বিরুদ্ধে এখন নতুন নতুন ওষুধ বেরিয়েছে, যেরকম ওমেলাজুমাব, মেফেলাজুমাব, বেনলাজুমাব, বিভিন্ন ধরনের ওষুধগুলো বেরোচ্ছে। এবং অ্যাজমা কিন্তু আপনি ভাববেন না আগের মতন সেই স্টেটে নেই। অ্যাজমা, ইয়েস, ইট মে নট বি কিউরেবল, কিন্তু অ্যাজমার এখন এমন ওষুধ বেরিয়েছে যা দিয়ে আপনি সম্পূর্ণ একজন সাধারণ মানুষের যার কোনো রোগ নেই সে যেরকম লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে পারে, আপনিও সেই সব লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে পারেন। কিন্তু আপনাকে আমাদের নিয়ম মেনে চলতে হবে, ড্রাগ ঠিক সময় নিতে হবে, ঠিক সময় ইনহেলার ইউজ করতে হবে। ডাক্তার আপনাকে যে ইনহেলার প্রেসক্রাইব করবেন সেটাকে ঠিক মতন আপনাকে নিতে হবে, তার যত্ন সহকারে তার উপদেশ আপনাকে ফলো করতে হবে। নিজের বুদ্ধি কাটানোর চেষ্টা করবেন না, ডাক্তারবাবু যেভাবে বুদ্ধি দেবে সেই বুদ্ধিগুলোকে দেবেন, সারেন্ডার করবেন ডাক্তারবাবুর কাছে। এইভাবে চলবে, তাহলে অ্যাজমা থেকে আমাদের সত্যিই মুক্তি হওয়া আছে। কিন্তু একটা জিনিস আমি এর পক্ষে বলবো, সেটা হচ্ছে যেটা আপনার হাতে আমার নেই, সেটা আমাদের রাষ্ট্রর হাতে রয়েছে, সেটা হচ্ছে এয়ার পলিউশন কীভাবে কমানো যায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে একটা আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI। এই AQI যদি 100 নিচে থাকে তাহলে সেটা কিন্তু ভালো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 2023 নভেম্বর মাসে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শহরে AQI মেজার করে দেখা গেছে তার লেভেল ভয়ানক। যেমন দিল্লির আমি আপনাকে বলতে পারি 993, হায়দ্রাবাদ, পুনে এসব জায়গায় 400, 450 ঊর্ধ্বে, কলকাতা 400, 450 মতন, শিলিগুড়ি প্রায় 300, 350 মতন। তার মানে দেখুন, চিন্তা করে দেখুন, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 100 হওয়া উচিত সেখানে আমাদের কত হয়েছে। আর 300, 400 হওয়া মানে এক একটা পেশেন্টে যদি তারা স্মোক নাও করেন তাহলেও তার 10টা সিগারেট খাওয়ার সমান। তাহলে বুঝতে পারেন যে কি ভয়ানক সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আপনার গাড়িকে যথাযথ পরিচর্যা করবেন। স্কুটার এত বেড়ে যাচ্ছে, এত এয়ার পলিউশন বেড়ে যাচ্ছে এবং তার সম্পর্কে আমরা এত অসচেতন, ফলে আমাদের সোসাইটিতে একটা বিপদ ঘনিয়ে আসছে। এই সোসাইটিকে এই পলিউশন মুক্ত করার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনার আমারও আছে। আমরাও যথেচ্ছভাবে কিন্তু অজ্ঞতার বশে কিন্তু প্রতিনিয়ত এয়ার পলিউশন বাড়িয়ে চলেছি। এখনও কয়লা পোড়ানো হয়, এখনও কাগজ পোড়ানো হয়, এখন টায়ার পোড়ানো হয়, যত্রতত্র প্রয়োজনের অতিরিক্তভাবে বাজি পোড়ানো হয়, স্মোক করা হয়। পাশের লোকটি যে কোনোদিন স্মোক করেনি, সে বিন্দু বিশেষজ্ঞ জানে না, তার পাশে বসে আমরা স্মোক করি এবং সে প্যাসিভ স্মোকিংয়ের শিকার হয়। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল পলিউশনস তো আছেই, অটোমোবাইল এক্সস্ট তো আছে, রেডিওলজিক্যাল যে নিউক্লিয়ার পলিউশন সেটা আমি বলতে চাই না, সেটা অনেক বড় ব্যাপার, সেটা বিভিন্ন রাষ্ট্রীয় তরফ থেকে তার ব্যবস্থা নেওয়া উচিত, সেটা আপনি কিছু করতে পারবো না। কিন্তু আমার কাছে আপনাদের কাছে করজোড়ে আবেদন এটাই যে আমরা যেটা পারি নিজের ক্ষেত্রে এবং সোসাইটির ক্ষেত্রে যতটা পলিউশন কম করতে পারি সেটা যেন আমরা করি। এবং যারা রোগীরা আছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর কথা পালন করবেন এবং ঠিক মতন করে ইনহেলারগুলো নেবেন বা ওষুধপত্রগুলো নেবেন। নমস্কার।